আমার প্রিয় শিক্ষার্থীরা, এই দিকে লক্ষ্য করি। ইউএস ফান্ড ফ্রিজ হেইটস, অর্থাৎ ইউএসএ ফান্ড বন্ধ, যা আঘাত করেছে ডেভেলপমেন্ট প্রজেক্ট ইন বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশের যে ডেভেলপমেন্ট বা উন্নয়ন যে উদ্যোগগুলো আছে, যে প্রজেক্ট গুলো আছে, উইথ ওয়েল অ্যান্ড হোয়াট মিন বাই প্রজেক্ট ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, প্রজেক্ট মানে প্রজেক্ট, ওকে। অর্থাৎ এগুলোতে কি করেছে, আঘাত করেছে। আমরা যদি বাক্যটা একটু বিশ্লেষণ করি, যে ইউএস ফান্ড ফ্রিজ, দেখুন ইউএস এর যে ফান্ড আছে, অর্থাৎ ইউএসএ কিন্তু বিভিন্ন দেশে ফান্ড করে, অর্থাৎ টাকা দেয় বিভিন্ন প্রজেক্টের জন্য। সেইটা আবার কি ফ্রিজ, অর্থাৎ এইখানে আমরা যদি একটু বিশ্লেষণ করি, আমরা সাধারণত ফ্রিজ বলতে কি বুঝি? ফ্রিজ অ্যাজ এ ভার্ব হিসেবে ব্যবহার করি, যার অর্থটা হচ্ছে মানে কোনো কিছুকে জমিয়ে, মানে জমানো, জমিয়ে ফেলা, বা আমরা বলতে পারি যে এই সেন্স দিতে যে জমানো, তাই তো? কিন্তু এখানে ফ্রিজ আবার ব্যবহার হয়েছে অ্যাজ এ ভার্ব হিসেবে, সরি টু সে নাউন হিসেবে। এর অর্থটা অনেকটা কিরকম, মানে বন্ধ, এরকম। ওকে। ইউএস ইউএস এর যে ফান্ড বন্ধ, বা আমরা বলতে পারি যে স্থগিতাদেশ, অর্থাৎ এই ফান্ডের উপর ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে মানে বন্ধের আদেশ দিয়েছে। সেই সেন্স প্রদানের জন্য এখানে যে স্থগিত আদেশও সরি টু সে লিখতে পাচ্ছি না, অর্থাৎ ফ্রিজ ব্যবহার হয়েছে। তবে ফ্রিজের আরো কিছু ব্যবহার কিন্তু আছে। আমরা কিন্তু অনেক সময় ফ্রিজ মানে কিন্তু দেখবেন, আমরা প্রায় লক্ষ্য করব যে তার অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, অর্থাৎ জব্দ করা অর্থ ব্যবহার হয়। কি? জব্দ করা। ওকে, জব্দ করা অর্থেও কিন্তু এই ফ্রিজ ব্যবহার হয়, সিজ। আবার তার অল্টারনেটিভ হিসেবে ফ্রিজকেও ব্যবহার করা হয়, অর্থাৎ আটক করা হয়েছে, বন্ধ করা হয়েছে, বা মানে স্থগিত করা হয়েছে। সেই সেন্স দিতেও আমরা এই ফ্রিজকে ব্যবহার করতে পারি। ওকে। হিয়ার উই সি এন্ড হেইটস ডেভেলপমেন্ট প্রজেক্ট, অর্থাৎ আমি কিন্তু বলার সময় বলেছি যে এই যে ইউএস ফান্ড ফ্রিজ, এটা মূলত কি করেছে, মূলত ডেভেলপমেন্ট প্রজেক্ট গুলোতে যেগুলো বাংলাদেশে আছে বন্ধ করেছে। টেক ইট ইজিলি আমি বিস্তারিত বলছি। দেখুন, এইটা মূলত এজ এ হেডিং হিসেবে আছে। যদি এই বাক্যটি আমরা একেবারে প্রপারলি লিখি, তাহলে আমরা বলতে পারি যে এইরকম ভাবে, অর্থাৎ এটাকে আমরা প্রেজেন্ট পারফেক্টে করতে পারি, যে হ্যাজ হিড বাংলাদেশ প্রজেক্টস, অর্থাৎ ডেভেলপমেন্ট প্রজেক্ট যেগুলো বাংলাদেশে আছে। পাথিক্স উই হ্যাভ গট রাইট নাও। আপনি কিন্তু একই রকম ভাবে বাক্য তৈরি করতে পারেন। তবে আপনার কাছে আমার একটা ব্যাপার থাকবে, তাহলে এই ফ্রিজের আরেকটি প্রতিশব্দ লিখে, বা আপনি এই জব্দ করা অর্থ সেন্স দিতে বা বন্ধ করা অর্থ সেন্স দিতে যে আরেকটি বাক্য লিখতে পারেন। যাই হোক, আমরা আরেকটি সাবহেডিং দেখার চেষ্টা করি, মেনি প্রফেশনালস, অর্থাৎ অনেক চাকুরিজীবী। প্রফেশনালস আমরা কিন্তু জানি যে জব হোল্ডার, এর অর্থটা হচ্ছে চাকরিজীবী। জাস্ট একটু খেয়াল করুন, আমরা জব হোল্ডার, অর্থাৎ আমরা জানি চাকরিজীবী। ওকে। আর যারা চাকরি প্রার্থী তাদেরকে আমরা বলি যে জব সিকার্স, তাই নয় কি? আর এই জব প্রফেশনালস তার মানে হচ্ছে ইতিমধ্যে আমরা প্রফেশনাল মানে চাকরি করতেছি, অর্থাৎ এই বিষয়ে প্রফেশন আর কি, আমরা প্রফেশন বলি না, সেটা প্রফেশনালস এখানে মূলত অ্যাজ এ নাউন হিসেবে ব্যবহার হয়েছে। কেমন? অর্থাৎ অনেক চাকরিজীবীকে নির্দেশ করেছে। বাট ফিয়ার ফর দেয়ার জব, অর্থাৎ তাদের জবের জন্য তারা আসলে ভয় পাচ্ছে যে এটা হারিয়ে যাবে কিনা। ফিয়ার ফর, এটা একসাথে অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে আপনি বলতে পারেন যে তাদের জবের জন্য তারা ভয় পাচ্ছে। when a well and fear means in English, আমরা কিন্তু ভালোভাবে জানি ফিয়ার মানে কি। অর্থাৎ এই তিনটার অর্থই কিন্তু এক, লিখে দিব। ওকে, এটা লিখে দেওয়ার কিছু নেই, আমরা জানি। অর্থাৎ চাকরিজীবী, চাকরিজীবী জব সিকার, চাকরি প্রার্থী। আশা করছি বুঝতে পেরেছেন। ওকে, এখন আমরা আসি আমাদের যে মূল আলোচনা। থাউজেন্ডস অফ বাংলাদেশি ডেভেলপমেন্ট প্রফেশনালস, অর্থাৎ এই যে যে উন্নয়ন যে প্রফেশনালস আছে, অর্থাৎ চাকরিজীবী আছে, বা যারা এই বিষয়ে চাকরি করতেছিলেন, বাংলাদেশি হাজার হাজার, অর্থাৎ এখানে অনির্দিষ্ট অর্থে এটা বলে, যে এরকম অর্থে যে বিশেষ করে হাজার হাজার, এই হাজার হাজার অর্থ প্রদানে মূলত এইভাবে লেখা আছে, অর্থাৎ হাজার হাজার বাংলাদেশি, আমরা বলতে পারি যে বাংলাদেশি যে চাকুরিজীবী আছে, অনেক আছে, অনেক। দেখতে পাচ্ছেন ব্যাপারটা কি, কত পরিমাণ আছে এই চাকরিজীবী। তারা কি ফেস, অর্থাৎ সম্মুখীন হয়েছে, কি আনসার্টেন, অর্থাৎ সম্মুখীন, এটা আমরা বলতে পারি। ফেস এখানে প্রেজেন্টে ব্যবহার হয়েছে, তার মানে এটার অর্থটা বলতে পারি এরকম যে সম্মুখীন, তারা কিসের সম্মুখীন, অর্থাৎ তারা হচ্ছে অনিশ্চয়তার সম্মুখীন। কি? অনিশ্চয়তা, অনিশ্চয়তার সম্মুখীন। এখানে আনসার্টেনিটি হিয়ার উই সি অ্যাজ এ অ্যাবস্ট্রাক্ট নাউন, এর অর্থটা হচ্ছে অনিশ্চয়তা। আর যেহেতু ফেস সম্মুখীন, অনিশ্চয়তার সম্মুখীন। অ্যাজ,
এখানে একটা ব্যাপার আছে, আমি আগে বাংলা লিখে অবশ্য আমার মনে হয় অনেকের জন্য সুবিধা, তবে আগে বাংলা লিখে ফেললে অনেক সময় দেখা যায় যে আমাদের যে মূল যে বাক্যটি আছে সেই বাক্যটির যে আরো কিছু মানে প্যাটার্ন আছে, স্ট্রাকচার আছে, সেগুলো বুঝতে অনেকের একটু কঠিন হয়ে দাঁড়ায়। ওকে, যাই হোক, আমরা এই অ্যাজ কে এখানে কি হিসেবে নিয়েছি একটু পরে দেখছি। অ্যাজ ইউএস গভর্নমেন্ট ফান্ডেড প্রজেক্ট, অর্থাৎ ইউএস এর সরকারি যে ফান্ডেড, অর্থাৎ সরকারি টাকায় যে প্রজেক্ট গুলো আছে, সেই প্রজেক্ট গুলো হ্যাভ বিন halted, অর্থাৎ বন্ধ করা হয়েছে। Here we see, এখানে কিন্তু ফ্রিজ ব্যবহার হয়েছে বন্ধ করা অর্থ প্রদানে, এরপরে এখানে হোল্ড ব্যবহার হয়েছে, halted ব্যবহার হয়েছে বন্ধ করা অর্থ প্রদানে। আমরা একটু দেখার চেষ্টা করি, জাস্ট এতটুকু দেখার চেষ্টা করি। তাহলে এই অ্যাজ এর অর্থটা কি? অ্যাজ এখানে কিভাবে কাজ করছে? ডেফিনেটলি ইউ ক্যান কল অ্যাজ এ কনজাংশন। অ্যাজ হিয়ার মূলত আমরা দেখতে পাচ্ছি এর অর্থটা হচ্ছে কারণ বা যেহেতু। অ্যাজ এর অর্থটা অ্যাজ এ কনজাংশন হিসেবে আমরা যখন ব্যবহার করবো, এর অর্থটা হয় যেহেতু বা কারণ। দেখুন যে কারণ এই ইউএস গভর্নমেন্ট ফান্ডেড প্রজেক্ট, অনেকে বলতে পারেন এইটা কিভাবে তৈরি হয়েছে, এরকম ইয়াকে আপনারা তৈরি করতে পারেন কিনা। মানে অনেকের মনে হতে পারে না। ওকে, আমি একটু বিশ্লেষণ করে দিচ্ছি আপনাদের। এখানে হচ্ছে প্রজেক্ট, হিয়ার ইউ ক্যান সে ইট ইজ নাউন অ্যান্ড গভর্নমেন্ট ফান্ডেড। গভর্নমেন্ট ফান্ডেড দ্যাট মিনস হচ্ছে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। এখানে নাউন এবং হাইপেন প্লাস পার্টিসিপল দিয়ে এখানে তৈরি হয়েছে একটি কম্পাউন্ড অ্যাডজেক্টিভ, যা মূলত রিফার করেছে প্রজেক্টকে, অর্থাৎ ইউএসএ সরকারের টাকায় পরিচালিত, এরকম অর্থ দিচ্ছে। টাকায় পরিচালিত যে প্রজেক্ট, আমি একটু লিখে দিব, অবশ্য লিখে না দিলেও হয়। অর্থাৎ আমরা লিখতে পারি যে আমেরিকার কি, আমেরিকার ওকে, আমেরিকার সরকার, সরি টু সে, আমি একটু লিখে দিই এখানে একটু, অনেকের কাছে একটু সরকার, সরকারি টাকা এরকম। ওকে, সরকারি টাকায়, ওকে, পরিচালিত, পরিচালিত প্রজেক্ট। আসলে প্রজেক্টের আমার মনে হয় যে এটাই ভালো বুঝি, তার আসলে বাংলা দরকার নাই। প্রজেক্ট হ্যাভ বিন হোল্ডেড, অর্থাৎ এটা বন্ধ করা হয়েছে। কেমন? অনেকে বলতে পারেন যে এখানে ভার্বটি কেন প্লুরালে আছে। দেখুন, আমরা যখন কোনো একটি নাউন ফ্রেজ তৈরি করবো, পুরো অংশটা কিন্তু একটি নাউন ফ্রেজ। আমরা ইউএসএ দেখতে পাচ্ছি, গভর্নমেন্ট দেখতে পাচ্ছি, ফান্ডেড দেখতে পাচ্ছি, কিন্তু এই পুরো অংশটা যাকে রিফার করবে, অর্থাৎ এই প্রজেক্টকে রিফার করেছে। হিয়ার উই সি প্রজেক্ট অ্যাজ এ প্লুরাল, সো ডেফিনেটলি ইউ উইল সেট অ্যান্ড অক্সিলারি ভার্ব অ্যাজ এ প্লুরাল ফর্ম। অর্থাৎ প্লুরাল ফর্মেই কিন্তু আপনাকে এই অক্সিলারি ভার্বটি বসাতে হবে, কারণ আমরা দেখতে পাচ্ছি প্রজেক্ট এর এখানে একটা প্লুরাল সাবজেক্ট, তার মানে এই জন্য হয়েছে। আবার একই সাথে এটা কিন্তু প্যাসিভে আছে, যে হ্যাভ বিন হোল্ডেড, অর্থাৎ এটা বন্ধ করা হয়েছে। দেখুন, আমি ইতিমধ্যে বলেছি, এই যে যে আমরা দেখতে পাচ্ছি, সরি টু সে, আমার মনে হয় এটা দিয়ে এটা উচিত হবে না। ওকে, বন্ধ করা হয়েছে। এখন এই হোল্ডেড দেখলাম, বন্ধ করার স্টপ আছে, আরো অনেক আছে, টার্মিনেট আছে, বেশ কিছু আছে, অর্থাৎ বন্ধ করা হয়েছে অর্থ দিচ্ছে এখানে। ফলোয়িং অ্যান এক্সিকিউটিভ অর্ডার, অনেকেই এটার অর্থটা উদ্ঘাটন করতে পারবেন না বলেই আমি ধরে নিতে পারি, কারণ আমরা সাধারণত এটা কি হিসাবে নেব, পার্টিসিপল হিসাবে নেব, আর প্রিপোজিশন হিসাবে নেব, অর হোয়াট, আর কনজাংশন হিসাবে নেব। ডেফিনেটলি ইউ উইল টেক ইট অ্যাজ প্রিপোজিশন। কারণ প্রিপোজিশন কেন নিবেন? কারণ ফলোয়িং এখানে ব্যবহার হয়েছে আফটার এর মতো করে। এটা কি, এর অর্থটা হচ্ছে আপনি বলতে পারেন যে পর, কি, পরে বা পর, অনেকটা এটা হচ্ছে লাইক আপনি বলতে পারেন যে আফটার। বলে দিচ্ছি, জাস্ট টেক ইট ইজিলি, আফটার মানে আফটার এর মতো। তার মানে এটা কি, আপনি এটাকে বলতে পারেন যে এখানে এটা হচ্ছে প্রিপজিশন। ওকে, আশা করছি যদি আপনার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, ফলো দিয়ে সঙ্গে থাকবেন এবং অন্যদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন যে আসলে এরকম একটি ভিডিও আছে। ওকে, পর বা পরে, পরে অর্থাৎ একটি এক্সিকিউটিভ অর্ডার, আমরা জানি কিন্তু যে এক্সিকিউটিভ অর্ডার দিয়ে থাকে নির্বাহী যেই আদেশ। আমরা এটার ইংরেজিটা যদি দেখি, এর ইংরেজিটা হচ্ছে নির্বাহী আদেশ। ওকে, নির্বাহী আদেশ বাই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন অন জানুয়ারি অ্যান্ড 20, অর্থাৎ এই যে জানুয়ারির যে 20 তারিখে মূলত ট্রাম্পের একটি নির্বাহী আদেশের পর এই আমেরিকার সরকারি টাকায় পরিচালিত যে প্রজেক্ট গুলো আছে সেগুলো বন্ধ করা হয়েছে। I think so we have got right now, and what I have presented in front of you here you see, এখানে আপনার যেটা সবচেয়ে বেশি জানতে হবে, here use of following as a preposition works like after,
Then you have to know and also use uncertainty. Definitely, you can leave a comment mentioning synonymous what to uncertainty. Okay, here you can also write or make a compound adjective related yeah, here you see noun phrase because আমরা এখানে দেখতে পাচ্ছি ইউএস গভর্নমেন্ট ফাউন্ডেড প্রজেক্ট। আপনি কিন্তু চাইলে লিখতে পারেন না যে ইইউ, অর্থাৎ আমরা যেটাকে জানি যে ইউরোপীয় ইউনিয়ন ফান্ডেড প্রজেক্ট ওর ইউরোপীয় ইউনিয়ন ফান্ডেড প্রোগ্রাম বডিবের। আপনি কিন্তু এইভাবে চাইলে অনেক লিখতে পারেন। দেখুন আহ, আমরা কিন্তু এইভাবে চাইলে খুব সহজে লিখতে পারি যে ই ইউ, এরপর আপনি লিখবেন যে ইইউ ফান্ডেড, ইইউ ফান্ডেড আপনি লিখলেন যে প্রোগ্রাম, নো প্রবলেম হবে, ইউ ফান্ডেড প্রোগ্রাম। অথবা আপনি লিখলেন যে ইইউ ইউ দেশগুলোর কান্ট্রিজ বোঝালেন আর কি। এরপর আপনি লিখলেন যে ইউ কান্ট্রিজ, এরপর লিখলেন যে রান, এরপর আপনি লিখলেন যে প্রজেক্ট, অর্থাৎ ইউ দেশগুলোর পরিচালিত প্রজেক্ট। হ্যাভ ইউ গট রাইট নাও? এরকম ভাবে আপনি কিন্তু তৈরি করে দিতে পারেন। আমি জানি না অনেকের কাছে হয়তো বিব্রতকর মনে হতে পারে যে এইগুলো কি বলছেন, এত কিছু দরকার আছে নাকি। ওকে, যাদের দরকার আছে তারা নিবে, আর যাদের দরকার নাই তারা কেটে পড়ে, সমস্যা নেই। ওকে, নেক্সট উই সি, আমরা একটু লক্ষ্য করি যে দো, যদিও, দা ওয়ারে, অর্থাৎ যদিও এখানে কিন্তু অ্যাজ এ কনজাংশন হিসেবে ব্যবহার হয়েছে। অর্থাৎ আমরা যখন কনজাংশন যুক্ত কোনো বাক্য দেখবো ডেফিনেটলি উই ক্যান কল অ্যাডভার্বিয়াল ক্লোজ। অর্থাৎ এই কমার আগ পর্যন্ত এই অংশটাকে ডেফিনেটলি ইউ ক্যান কল অ্যাজ এ, ইউ ক্যান ডিফাইন অ্যাজ এ অ্যাডভার্বিয়াল ক্লোজ। এর অর্থটা হচ্ছে যদিও। ওকে, অর্থাৎ যদিও দা ওয়ার্ডার, অর্থাৎ এই যে যে আদেশটি। এখন অনেকে বলতে পারেন এই অর্ডারের পূর্বে এখানে দা কেন ব্যবহার হয়েছে? ডেফিনেটলি নির্দিষ্ট অর্থ প্রদানে, কারণ ইতিমধ্যে এক্সিকিউটিভ অর্ডার ইতিমধ্যে উল্লেখ আছে, আমরা যা দেখে পাচ্ছি যে এখানে অনির্দিষ্ট অর্থে অর্থাৎ একটি নির্বাহী আদেশ। আমি এখানে লিখে দিইনি, সরি টু সে, হিয়ার উই সি একটি নির্বাহী আদেশ। আবার এখানে লিখে দিচ্ছি যে অর্ডার টি, অর্থাৎ এই আদেশটি। কেমন? আদেশটি, সরি টু সে, আমি আসলে লেখার ক্ষেত্রে এই আদেশটি অর্থাৎ এই অর্ডারটি, এই যে যে টি নির্দেশক হিসেবে এখানে দা আর্টিকেল ব্যবহার হয়েছে as a determiner here in front of or before order. ওকে, ম্যান্ডেটস, এখানে ম্যান্ডেটস ব্যবহার হয়েছে অ্যাজ এ ভার্ব হিসেবে। আমরা সাধারণত ম্যান্ডেটের অর্থটা জানি এরকম, দেখুন ম্যান্ডেট মানে হচ্ছে আপনি এরকম কিছু আদেশ উপদেশ বা মানুষের চাওয়া পাওয়া এরকম হয় না, ওই যে পিপলস ম্যান্ডেট যে বিভিন্ন রাজনৈতিক দল দিয়ে থাকে আর কি পরিবার। এখানে এই আদেশটি মূলত ম্যান্ডেট, অর্থাৎ বলা যায় যে এতদিনের পর্যালোচনা করে অ্যাজ এ ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে আর কি। অর্থাৎ এতদিনের পর্যালোচনা করার জন্য দিয়েছে, কতদিনের? 90 ডে রিভিউ। এখন অনেকের কাছে আপনার একটা প্রশ্ন হতে পারে যে এখানে আমরা দেখতে পাচ্ছি 90 ডে রিভিউ, কি এক ঝামেলা না? এখানে 90 ডে, আবার এখানে দেখতে পাচ্ছি প্লুরালও হচ্ছে না, আবার আমরা এখানে দেখতে পাচ্ছি এ ব্যবহার হয়েছে। উম কেমন যেন একটা, দেখুন আমরা কিন্তু বলার সময় বলছি যে একটি 90 দিনের রিভিউ আদেশ দিয়েছে। এই আদেশটি মূলত 90 দিনের রিভিউর একটি আদেশ দিয়েছে, অর্থাৎ পর্যালোচনার জন্য বলেছে আর কি। একটা ব্যাপার লক্ষ্য করুন তো, এইরকম ভাবে আমরাও কি তৈরি করতে পারি কিনা? ধরেন আমরা বললাম যে তাকে একটি 7 বছরের একটি বালক বডি, তাহলে আপনি কি করবেন? আ আপনি নিশ্চয়ই এভাবে বলবেন 7 গ্রেড, ওর আপনি বলবেন যে 7 ইয়ার। ওকে, 7 ইয়ার বয়, সরি টু সে, অর্থাৎ 7 ইয়ার, অর্থাৎ একটি 7 বছরের বালক। কেমন? এখন এখানে যে 7 লিখেছেন আপনি, এখানে কি এরপরে কি এটা প্লুরাল করেছেন বা এটা প্লুরাল দরকার আছে? এখানে কিন্তু এ লিখেছেন, আমি কিন্তু একজনকে নির্দেশ করছি। এই জন্য এই সেন্স প্রদানে আমরা লক্ষ্য করছি যে এই এ আর্টিকেল অনির্দিষ্ট অর্থে আমরা ব্যবহার করতে পারছি, অর্থাৎ একটি নির্দেশ করতে, একটি। ওকে, একই রকম ভাবে আমরা কি বলতে পারি? আমরা কিন্তু এরকমও বলতে পারি যে এই লোকটিকে কি দেওয়া হয়েছে? 7 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আমরা এটা বলতে পারি যে 7 দিনের একটি রিমান্ড শেষে, অর্থাৎ একটি নির্দেশ করে না, তারপর আমরা বলতে পারি যে বা আমরা বলতে পারি যে 10, এরপর বলতে পারি ডে রিমান্ড। রিমান্ড বানান ঠিক আছে। আমি বললাম যে দেয়া হয়েছে হ্যাজ বিন ওয়ার্ড, অর্থাৎ হ্যাজ বিন মানে তা দেয়া হয়েছে, অর্ডার করা হয়েছে
পরিবার আমরা এখানে একটা বাক্য যদি তৈরি করতে চাই, ওকে, আপনাদের কাজ দিলাম, আপনি এটা দিয়ে একটা বাক্য তৈরি করবেন। আমরা সবসময় মাথায় রাখবো যখন হাইপেন যুক্ত কোনো কিছু এইভাবে অর্থাৎ একটা সেন্স প্রদান করব, তখন কিন্তু আমরা নির্দেশ করব এখানে কিন্তু এই এই নাউনটার সাথে এজ দিতে পারবো না। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, ইতিমধ্যে আমি লিখেছি একটা ব্যাপার, লক্ষ্য করুন। এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রোগ্রাম হোয়াটএভার, আমরা এইখানে দেখতে পাচ্ছি যে এইখানে এখানে কিন্তু আমরা এই যে প্রজেক্ট লিখেছি, এখানে কিন্তু আমরা প্লুরাল করতে পারছি। কারণ কি, এখানে আমি নির্দেশই করছি এক বা একাধিক। অর্থাৎ আমি কিন্তু নির্দেশ করছি যে ইউএসএ পরিচালিত, ইউএসএ সরকার পরিচালিত বা টাকায় পরিচালিত যে সবগুলো প্রজেক্টকে নির্দেশ করেছে, এই জন্য আমি এখানে এস দিয়েছি। কিন্তু এখানে তো আমি নির্দেশই করছি একটি, কাকে নির্দেশ করছি, অর্থাৎ 90 দিনের একটি পর্যালোচনা এটা বলছি। তখন ডেফিনেটলি আপনি কি হবে, এটা সিঙ্গুলার হবে। এখন অনেকে অনেকভাবে আপনাকে বোঝাতে পারে, সরি টু সে আমি যতটুকু বুঝি এতটুকু আপনার সামনে উপস্থাপন করলাম। ঠিক আছে, ইজিলি আপনি চাইলে এগুলো দিয়ে বাক্য তৈরি করতে পারেন। আর নেক্সট উই সে এন্ড মেনি এমপ্লয়িজ হ্যাভ বিন অলরেডি বিন টার্মিনেটেড। অর্থাৎ অনেক এমপ্লয়ীদের, অর্থাৎ অনেক চাকরিজীবীদের হ্যাভ বিন অলরেডি বিন, ইতিমধ্যে কি করা হয়েছে, ইতিমধ্যেই টার্মিনেটেড করা হয়েছে, অর্থাৎ ইতিমধ্যেই মানে বরখাস্ত করা হয়েছে। দেখুন আহ মানে ব্যাপারগুলো দেখুন যে ওরা কত ভাবে, যেমন এই টার্মিনেট এই শব্দটার অর্থ কি জানেন? আমরা জানি টার্মিনেট এটার অর্থটা হচ্ছে মানে শেষ করা, বাদ দেওয়া বা সমাপ্তি। বাট এইখানে অর্থটা দিচ্ছে, আমরা দেখছি পাস্ট পার্টিসিপল, বাট এখানে অর্থটা দিচ্ছে অনেকটা বরখাস্ত, এরকম মানে বরখাস্ত করা হয়েছে। ওকে, দেখুন একই কিন্তু মানে জাস্ট আপনাকে একটু পড়ে নিতে হবে, ভেবে নিতে হবে যে হ্যাঁ এটা এরকম যে বরখাস্ত করা হয়েছে। কেন এটা করা হয়েছে বললাম কেন, এটা কিন্তু আমরা আমরা ট্রানজিটিভ হিসেবে ব্যবহার করতে পারি, কারণ এটা ট্রানজিটিভ ভার্ব এই সেন্সে। অর্থাৎ আমরা বলতে পারি কি যে আমরা জানি যে যখন হয়েছে থাকে সেই ক্ষেত্রে আমরা হ্যাভ বিন এরকম ভাবে লিখি, হ্যাভ বিন এইরকম ভাবে টার্মিনেটেড। আবার এখানে যেহেতু একটি অলরেডি ইতিমধ্যেই নির্দেশ করছে, এই জন্য এখানে ব্যবহার হয়েছে যে ইতিমধ্যেই, হ্যাভ বিন অলরেডি। ওকে, হ্যাভ অলরেডি বিন আমরা সাধারণত অলরেডিটা এইখানে দিব, এটা আমাদের মাথায় রাখতে হবে, হ্যাভ অলরেডি বিন টার্মিনেটেড ইতিমধ্যেই। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে আরো একটি বাক্য চলে এসেছে। দেখুন আমাদের যখন আমরা লক্ষ্য করব যে আমাদের একটি বাক্য মোটামুটি এখানে আমাদের কাজ হয়ে গেছে, কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি এই বাক্যটি হচ্ছে মূলত এই পর্যন্ত একটি অ্যাডভার্বিয়াল ক্লোজ, আর এই ক্লোজটি একটি স্বাধীন ক্লোজ আমরা পেয়ে গেছি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই স্বাধীন ক্লোজের ভাই বোন বলা চলে যে আরেকটা একটা অংশ আসছে, আরেকটি স্বাধীন ক্লোজ চলে এসেছে, সেটা হচ্ছে কোরিলেটিভ কনজাংশন এন্ড এর সাহায্য নিয়ে। সুতরাং সেই ক্ষেত্রে আমরা যেটা করব, এই এন্ড এর পূর্বে সুন্দর করে একটি কমা বসিয়ে দিব, যেহেতু আমরা লক্ষ্য করছি এখানে আরেকটি স্বাধীন বাক্য, কেমন, এই জন্য বসিয়ে দেবো। কিন্তু যদি এরকম হতো এই বাক্যটির একটি অংশ, অর্থাৎ আর কোনো সাবজেক্ট নাই, তখন কিন্তু আমাদের এই কমাটির প্রয়োজন হতো না। দেখুন পাংচুয়েশনের ব্যবহারটা যদি আপনি সঠিকভাবে করেন, আপনার লেখা অনেকাংশে স্ট্যান্ডার্ড হবে। আর যদি আপনি এই ছোটখাটো ভুল করেন, and these type of mistake will be defined as silly mistake, অর্থাৎ এই ধরনের ভুলগুলো অনেকটা বোকামির মতো হবে আর কি। যাই হোক, ওটা মেটার না, যারা আমরা জানি না তাদের কাছে তো এটা নাথিং, আর যারা আমরা জানি তাদের কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ বলে আমি আশা ব্যক্ত করি। যাই হোক, ওয়াল প্রজেক্ট অ্যাক্টিভিটিস অর্থাৎ সমস্ত যে এই যে যে প্রজেক্টের যে কার্যক্রম আছে হ্যাভ কাম টু স্ট্যান্ড স্টিল, অর্থাৎ এটা মানে স্থবির হয়ে পড়েছে। দেখুন একটা ব্যাপার লক্ষ্য করুন, স্ট্যান্ড স্টিল এর অর্থটা হচ্ছে স্থবিরতা, মানে হয় না ওই যে নিশ্চল পরিস্থিতি আর কি। তার মানে এখানে অ্যাজ এ নাউন হিসেবে ব্যবহার হচ্ছে। আপনাকে যদি আমি প্রশ্ন করি স্ট্যান্ড স্টিল এর অর্থটা কি, স্ট্যান্ড স্টিল উইল ওয়ান দ্যাট মিন্স হচ্ছে একটা নিশ্চল পরিস্থিতি, অ্যাজ এ নাউন হিসেবে ব্যবহার হচ্ছে। কেন, আমরা যখন একটি নাউনের পূর্বে যখন আমরা দেখব যে একটি আর্টিকেল আছে ডেফিনেটলি, ও ডিটারমাইনার আছে ডেফিনেটলি, উই ক্যান কল ইট ইজ আ নাউন, রাইট? এন্ড হিয়ার উই সি যে হ্যাভ কাম টু অর্থাৎ এসেছে। এখন আমি যদি বলি যে প্রজেক্ট গুলা এসেছে, কেমন শোনায় না? কিন্তু ওভারঅল আপনি যদি একটু ধারাবাহিকভাবে অর্থ প্রদান করেন, এর অর্থটা হচ্ছে যে এই প্রজেক্ট গুলো মানে কি হচ্ছে, অনেকটা কি হয়েছে, স্থবির হয়ে পড়েছে। অর্থাৎ এই প্রজেক্ট গুলো অনেকটা মানে একেবারে নিশ্চল হয়েছে। ওকে, হিয়ার উই সে হ্যাভ কাম টু, আমরা সাধারণ সেন্সে কিন্তু কাম টু ব্যবহার করে থাকি। আবার এখানে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট লেখা আছে। যদি না বুঝেন অবশ্যই আমাকে অবগত করবেন। এন্ড দা ইউ ওকে ইউএস এইট, ওকে ইউএস এইট ওয়েবসাইট ওয়েবসাইট হ্যাজ অলসো গান অফলাইন, এটার অর্থটা কি হতে পারে? এটা আপনাদের জন্য কাজ, আমি আশা করি এই কাজটা আপনি করে দিবেন।
যে যেখান থেকে ভিডিওটি দেখবেন, আপনার জন্য কাজ হচ্ছে এই অংশটা আপনি অর্থ করে দিবেন, প্রপারলি অর্থ করে দিবেন। আর সাথে আমাকে অবগত করবেন এই অফলাইনের অর্থ, মানে অফলাইন এখানে কি ধরনের পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহার হয়েছে। সবই যদি আমি করে দিই তাহলে আপনাদের কাজটা কি, এই জন্য আপনাদের এই কাজটা দিলাম। দয়া করে আপনারা এই অফলাইন কি ধরনের পার্টস অফ স্পিচ, সাথে এটার পুরো অর্থটা কি হতে পারে। অর্থাৎ আমরা এখানে দেখলাম যে এই আদেশটি মূলত 90 দিনের একটি পর্যালোচনা, এবং আমরা এটা লক্ষ্য করছি যে অনেক, বিশেষ করে অনেক এমপ্লয়ি ইতিমধ্যে তাদেরকে বরখাস্ত করা হয়েছে, সাথে প্রজেক্টের যে কার্যক্রমগুলো আছে সেগুলো স্থবির হয়ে পড়েছে। আই থিংক সো ইউ হ্যাভ গট। ওকে, এটা কি লিখে দিব? লিখে দিতে হবে না, ইতিমধ্যে বুঝতে পেরেছেন। তারপর আমার মনে হয় লিখে দিলে অনেকের জন্য সুবিধা হয়, কারণ যারা পরবর্তীতে শুধু নোটটা দেখেন তাদের জন্য এটা অনেক বেশি কার্যকর হয়। সেই ক্ষেত্রে আমি এটা লিখেই দিতে পারি। আর এইটাও যদি আমি একটু লিখে দিই যে 90 দিনের, 90, সরি টু সে, দিনের একটি পর্যালোচনা, পর্যালোচনা। কেমন? এটা হচ্ছে 7 বছরের একটি বালক, একটি বালক। তারপরে 90 দিন, 10 দিনের রিমান্ড, গরিবের স্টিল ওয়েল, নিশ্চল পরিস্থিতি, নিশ্চল পরিস্থিতি এখানে নাউন হিসেবে ব্যবহার হয়েছে, অর্থাৎ স্থবির। ওকে, নেক্সট উই সি হিয়ার প্রজেক্ট পার্সোনাল হ্যাভ বিন, ও আরো আছে, অর্থাৎ প্রজেক্টের যে পার্সোনাল অফিসিয়ালস আছে, হ্যাভ বিন অ্যাডভাইসড, অর্থাৎ তাদের আদেশ দেওয়া হয়েছে টু হ্যাভ অফিস ভিজিট, অর্থাৎ অফিস ভিজিট করতে তাদেরকে বারণ করা হয়েছে। দেখুন তো কিভাবে লেখা হয়েছে, এখানেও কিন্তু সেই প্যাসিভে লেখা হয়েছে। দেখুন অ্যাক্টিভ এবং প্যাসিভ যে কি, কতটা গুরুত্বপূর্ণ। এখানে যতগুলো বাক্য দেখলাম, এই সবগুলো বাক্যই প্যাসিভে লেখা, এই একটা বাক্য ছাড়া সবগুলো বাক্যই প্যাসিভ। তার মানে কি? তার মানে আপনাকে কিন্তু এইগুলো অবশ্যই অবশ্যই দেখতে হবে, অবশ্যই অবশ্যই পড়তে হবে, কারণ আমরা দেখতেই পাচ্ছি ম্যাক্সিমাম বাক্যই হচ্ছে প্যাসিভে লেখা। ওকে, এই জন্য আপনি প্যাসিভ কিন্তু অনুধাবন করতে হবে। প্যাসিভ বোঝার জন্য দয়া করে আমার পূর্ববর্তী ভিডিও দেখে নেবেন, অ্যাক্টিভ টু প্যাসিভ, প্যাসিভ টু অ্যাক্টিভ। যদিও ওইভাবে গ্রামাটিক্যাল হিসাবে সেই ছোটবেলা থেকে যা পড়ে আসছে ওইভাবে নাই, মূলত আছে আপনি কিভাবে এগুলোকে অ্যাপ্লাই করতে পারেন ঠিক সেইভাবে। প্রজেক্ট পার্সোনাল হ্যাভ বিন অ্যাডভাইসড টু অ্যান্ড অ্যাভয়েড অফিস ভিজিট, অর্থাৎ এই অফিস ভিজিট করতে, মূলত এখানে ভিজিট কিন্তু এজ এ নাউন হিসেবে ব্যবহার হচ্ছে, অর্থাৎ অফিস ভিজিট, অফিসে যেতে, অফিসে পরিদর্শন করতে, পরিদর্শন করার ব্যাপারে তাদেরকে অ্যাভয়েড করা, মানে নিষেধ করা হয়েছে আর কি। হ্যাভ বিন অ্যাডভাইস, আদেশ দেওয়া হয়েছে অ্যাভয়েড করতে। ইন সাম কেজেস, কিছু ক্ষেত্রে। আমরা এটার বাংলা কি লিখতে পারি? ইন সাম কেজেস এর অর্থটা হচ্ছে কিছু ক্ষেত্রে, অর্থাৎ কিছু ক্ষেত্রে স্টাফার্স, ওই যে যারা স্টাফ আছে, অ্যাটেন্ড অফিস, অফিসে তারা অংশগ্রহণ করছে, টু মেনটেইন অ্যাপিয়ারেন্স, অর্থাৎ মেনটেইন করতে, হিয়ার উই সি ইনফিনিটিভ হিসেবে ব্যবহার হয়েছে। এর অর্থটা হচ্ছে মানে রক্ষণাবেক্ষণ করতে, রক্ষণাবেক্ষণ করতে, কি অ্যাপিয়ারেন্স, অর্থাৎ এই যে জাস্ট অ্যাপিয়ারেন্স মানে নিজের উপস্থিতি আর কি। ওকে, বাট নট এঙ্গেজড এনিওয়ান, কিন্তু কোনো কাজে সম্পৃক্ত না। মানে তারা ঠিক আছে, তারা মূলত অ্যাপিয়ারেন্স, তাদের যে মানে কি বলে, মানে দৃশ্যমান পরিস্থিতি রক্ষণাবেক্ষণ করতে বা তাদের উপস্থিতি, এরকম অর্থ প্রদান করছে। অর্থাৎ উপস্থিতি বজায় রাখতে বা পরিচালনা করতে তারা মূলত কিছু ক্ষেত্রে স্টাফরা আসেন, অফিসে আসেন। বাট হিয়ার উই সি অ্যান্ড দে আর নট এঙ্গেজড, তারা কিন্তু সম্পৃক্ত নয়, অর্থাৎ কাজের সাথে তারা সম্পৃক্ত নয়। ওকে, এখানে অর্থটা দিচ্ছে যে নেগেটিভ সহ, অর্থাৎ সম সম্পৃক্ত নয়। এটা হচ্ছে বানান ভুল হতে পারে, এনিওয়ার কোনো কাজের সাথে। ওকে, কোনো কাজের সাথে। এই তো, ইতিমধ্যে অনেক সময় অতিবাহিত হয়েছে, অনেকের কাছে বিব্রতকর মনে হতে পারে, তারপরেও যারা আছেন তারা একটু দেখেন। এন্ড অথরিটিজ হ্যাভ ইনস্ট্রাক্টেড, অর্থাৎ অথরিটি কি করেছে? নির্দেশনা দিয়েছে। ওকে, নির্দেশনা দিয়েছে, অথরিটি নির্দেশনা দিয়েছে এমপ্লয়িজ নট টু কমেন্ট পাবলিকলি অন এক্সিকিউটিভ অর্ডার অন ইটস ইমপ্লিকেশন। হিয়ার ইউ সি, এখানে কিন্তু দারুণ একটি গ্রামাটিক্যাল স্ট্রাকচার আছে, লক্ষ্য করুন। এমপ্লয়িজদেরকে নির্দেশ দিয়েছে, কি করতে নির্দেশ দিয়েছে? আমরা সাধারণত ইনফিনিটিভ ব্যবহার করি টু প্লাস ওয়ার্ব, কিন্তু এখানে আবারও নট টু প্লাস, অর্থাৎ নেগেটিভ সেন্সে ইনফিনিটিভ, অর্থাৎ না করতে নির্দেশ দিয়েছে। কি না করতে? অর্থাৎ মন্তব্য না করতে। ওকে,
যেগুলো দারুণ ভাবে আপনার প্রয়োজনে আপনি ব্যবহার করেন। অর্থাৎ হয় না ওই যে আমরা অনেক সময় কিন্তু বলি যে মন্তব্য করতে, সেখানে হচ্ছে মন্তব্য না করতে, এরকম অর্থ দিচ্ছে। অর্থাৎ মন্তব্য না করতে কি করা হয়েছে, আহ এই বিশেষ করে এই এমপ্লয়ীদেরকে অথরিটি নির্দেশ দিয়েছে। অথরিটি মূলত নির্দেশ দিয়েছে কাদেরকে? এমপ্লয়ীদেরকে নির্দেশ দিয়েছে যে মন্তব্য না করতে পাবলিকলি, অর্থাৎ খোলামেলা বা এই যে জনসম্মুখে। পাবলিকলি বলতে এখানে জনসম্মুখে বোঝাচ্ছে, অর্থাৎ জনসম্মুখে, বা আমরা বলতে পারি সোশ্যাল মিডিয়া, হোয়াটএভার, এই অন এক্সিকিউটিভ অর্ডার, অর্থাৎ এই যে যে এক্সিকিউটিভ অর্ডারটা দেওয়া হয়েছে, এই যে নির্বাহী আদেশ, এই নির্বাহী আদেশ সম্পর্কে জনসম্মুখে কিছু বলতে নির্দেশ করেছে। নির্বাহী আদেশ সম্পর্কে আর কি, নির্বাহী আদেশের উপর বলতে পারি, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি প্রিপোজিশন ওয়ান আছে, নির্বাহী আদেশের উপর জনসম্মুখে মন্তব্য করতে নির্দেশনা দেওয়া হয়েছে বা নির্দেশনা দিয়েছে। Here we see and say the diplomatic source, অর্থাৎ একটি ডিপ্লোম্যাটিক সোর্স কথা বলেছেন। দেখুন আমরা সাধারণত যখন ন্যারেশন লিখি তখন আমরা এইভাবে লিখি। চাইলে কিন্তু এই অংশটা আপনি কিন্তু এইখানে এইভাবে লিখে দিতে পারতেন। দেখুন এই অংশটাকে আপনি চাইলে, অনেকে হয়তো বা বুঝতে কিছুটা সমস্যা হতে পারে, চাইলে এই অংশটা আপনি এইভাবে লিখে দিতে পারেন যে ডিপ্লোম্যাটিক সোর্স, আপনি এইভাবে বলতে পারেন। ওকে, আ সরি, ডিপ্লোম্যাটিক সোর্স, এরপরে আপনি বলতে পারেন যে একটি সোর্স বলে যে, এরপরে আপনি এইভাবে লিখতে পারেন বলে যে, অথবা আপনি বলতে পারেন যে সাইড, এরপরে আপনি কিন্তু ঠিক এইভাবে লিখে দিতে পারেন। ঠিক আছে, সাইড অথরিটিজ হ্যাভ, এভাবে আপনি লিখে দিতে পারেন, সমস্যা না। ওভাবে হবে, এভাবেও হবে, আপনার যেটা ইচ্ছা ওটা লিখে দিন। কেমন? ওকে। একটি কূটনৈতিক উৎস, মানে হয় না যে আমরা বলি না যে একটি কূটনৈতিক উৎস, যদিও আমি লিখে দিইনি, সরি টু সে, অর্থাৎ অনির্দিষ্ট অর্থে বলছে যে একটি কূটনৈতিক উৎস, অর্থাৎ একটি কূটনৈতিক উৎস। এই তো ঝামেলা হয়ে গেল, এটা তো লিখতে পারি না আমি, সরি টু সে, একটু বুঝে নেবেন আসলে। ওকে, আমি সোর্সে লিখে দিই আপাতত, এছাড়া আমার খারাপ ইয়ে দেখা যায় সোর্স। নেক্সট উই সেড উই হ্যাভ কাম টু, অর্থাৎ সরি টু সে উই কাম, আমি অফিসে আসি বা স্পেন্ড টাইম, কিন্তু সময় নষ্ট করি বা সময় ব্যয় করি, ওয়ান সোশ্যাল মিডিয়ায় and learning new skill, নতুন স্কিল জানি, say the mid level official of a US8 founded project, অর্থাৎ এটা মানে মধ্যম পর্যায়ের একজন অফিসিয়াল আছে ইউএস ফাউন্ডেড যে প্রজেক্ট আছে in ঢাকায়, তারা বলেছে and the uncertainty is frustrating. Here we see, এইটার বাংলা অর্থটা কি হতে পারে, এটাও আপনি বলে দিন। আমি স্পষ্টভাবে বলেছি, যখন কোনো আহ মানে আইনজি যুক্ত অ্যাডজেক্টিভ ফর্ম হয়, আপনারা অনেক সময় মাথায় রাখবেন, সব সময় যে এটা কন্টিনিউয়াস ফর্ম হয় ব্যাপারটা এরকম না। যখন কোনো আইএনজি অ্যাডজেক্টিভ ফর্ম, অর্থাৎ ইমোশন বোঝায় বা এরকম বোঝায়, ইমোশন ফিলিংস এগুলোকে নির্দেশ করে, তখন কিন্তু অ্যাডজেক্টিভ ইডি যুক্ত হতে পারে, অ্যাডজেক্টিভ আইএনজি যুক্ত হতে পারে। তাহলে এটার অর্থটা কি হতে পারে? এই যে যে অনিশ্চয়তাটি আছে, এখন অনেকে বলতে পারেন আমরা তো জানি অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে কখনোই দিবে বা আর্টিকেল ব্যবহার হয় না, কিন্তু এটা কেন ব্যবহার হলো? দেখুন এই অনিশ্চয়তা ইতিমধ্যে এই গল্পেরই, অর্থাৎ এই গল্প না, এখানে উল্লেখ আছে, অর্থাৎ অনিশ্চয়তা বৃদ্ধি পেয়েছে, এটা কিন্তু আমরা দেখেছিলাম। এই যে অনিশ্চয়তা, এই অনিশ্চয়তাকে নির্দেশ করতে গিয়ে পরবর্তী আলোচনায় আমরা দেখতে পাচ্ছি অটোমেটিকলি এখানে দা আনসার্টেনটি, অর্থাৎ এই যে যে অনিশ্চয়তা, ওকে, এটা মূলত হোয়াট ফার্স্টেটিং, এটা আমি বলবো না আসলে কি ইংরেজি লিখবেন। এটা যদি ভালোভাবে বুঝতে চান বা বাংলা অর্থ না বুঝতে পারেন, সেই ক্ষেত্রে আমার ভিডিও দেওয়া আছে কিভাবে আইএনজি যুক্ত এবং ইডি যুক্ত অ্যাডজেক্টিভ চিহ্নিত করবেন এবং সেগুলোর অর্থ প্রদান করবেন। ও, আপনাদের কত কাজ দিয়ে দিয়েছে, অথচ মার্ক করা অংশটা আপনাদের জন্য কাজ। এন্ড অ্যানাদার প্রজেক্ট অফিসিয়াল, অন্য একজন কর্মকর্তা বলেছেন, অন্য একজন প্রজেক্ট কর্মকর্তা বলেছেন যে দে হ্যাড বিন টোল্ড, তাদেরকে বলা হয়েছিল টু ওয়ার্ক ফ্রম হোম, তাদেরকে বাড়ি থেকে কাজ করতে বলা হয়েছিল, অর্থাৎ তাদেরকে বলা হয়েছিল, দেখুন প্রেজেন্টে লেখা হয়েছে বাড়ি থেকে কাজ করতে, বাট হ্যাড নো অ্যাকচুয়াল টাস্ক, কিন্তু আসলে কোনো কাজ ছিল না। অর্থাৎ এখানে আমার হ্যাড ব্যবহার হয়েছে কারণ অতীতে, এবং ছিল না, অধিকার ছিল না অর্থ প্রদানে হ্যাড ব্যবহার হয়েছে, কোনো কাজ ছিল না। আর উই নট নো, আমরা জানি না, এন্ড ইফ ইউ উইল স্টিল হ্যাভ জবস, আমাদেরকে আসলে কাজ থাকবে কিনা। ওকে, আফটার নাইন ডে পিরিয়ড, হিয়ার উই সি, এখানে আবার দেখুন 9 ডে পিরিয়ডের পূর্বে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দা আছে, কেন দা আছে? এখন বলতে পারেন ইতিমধ্যে আপনি বারবার বললেন যে এখানে এ ব্যবহার করতে হবে। এখানে কিন্তু আমি বলছি একটি 90 দিনের পর্যালোচনা, আর এইখানে আমি যখন বলছি তখন কিন্তু আমি বলছি যে 90 দিনের পর্যালোচনা, 90 দিনের এই সময়ের মধ্যে, অর্থাৎ 90 দিনের এই যে যে আদেশটা দেওয়া হয়েছে এরপর,
অর্থাৎ এখানে কিন্তু একটি নির্দেশ করছে না, এখানে এই 90 দিনটিকে নির্দেশ করেছে, অর্থাৎ 90 দিনের পর্যালোচনাটিকে নির্দেশ করেছে। এই জন্য এখানে আর্টিকেল দ্য নির্দেশ অর্থাৎ বসিয়েছে। হ্যাভ ইউ গট রাইট নাও? আই থিংক সো ইউ হ্যাভ গট। এরপরও যদি আপনি না বোঝেন, definitely you will leave a comment at least under my videos, and also please just take care your English speaking, and at the same time take care of what I am saying right now in front of you. Yes, when I get time, and when you get time, definitely you will try to make my videos. That means share with others, and also like, comment, and also you can advise, or you can recommend these videos, and to make, and those who are interested in speaking English, or learning English, or writing English, to get well. Okay. হুম। আজ আর নয়, আজকে এই পর্যন্ত। ইতিমধ্যে আপনাদেরকে আমি কাজ দিয়েছি, দুইটা কাজ দিয়েছি, আমি জানি না কে কতটুকু করবেন। এইটা হচ্ছে বাংলা লিখে দিবেন, আরেকটি কাজ দিয়েছিলাম ঠিক এই জায়গায়, এটার বাংলা কি হতে পারে, সাথে এই অফলাইন কি ধরনের শব্দ, এখানে কি ধরনের পার্টস অফ স্পিচ, এট দ্য সেম টাইম ইউ উইল do frustrating what type of meaning in Bengali language. No more today. Best wishes for you. Keep your concentrations and on my videos and what I am giving you, and also instructing. Do your homework at the same. Okay.